স্বাগত এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন লোকাল পলিটিক্সে। আপনাদের সাথে আছে আমি রিহাদ মাহমুদ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী নেতাদের সঙ্গে তাদের নির্বাচনী পরিকল্পনা এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের সঙ্গে দুইজন অতিথি উপস্থিত হয়েছেন। আমার বায়ে রয়েছেন আলহাজ ভিপি ইব্রাহিম, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি। তিনি গাজীপুর 1 আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। আমার ডানে রয়েছেন তরিকুল ইসলাম ভূঁইয়া, চেয়ারম্যান জনতার অধিকার পার্টি। তিনি ফেনী 2 আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। দর্শক, আমরা শুরুটা করতে চাই আলহাজ ভিপি ইব্রাহিমকে দিয়ে। আলহাজ ভিপি ইব্রাহিম, আপনার রাজনীতিতে কিভাবে আসা হলো, শুরুতে সেটা জানতে চাই আমরা। আমি ধন্যবাদ আপনাকে। আমি অত্যন্ত ছোটোবেলা থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে যাই। বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1980 সালে আমাদের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়াতে গিয়েছিলেন। ওই সময় ওই মিটিংয়ের আগে যে একটা প্রচারণা করা হয়, সে প্রচারণা করেছিলাম আমাদের এরিয়ার 2-3টা ইউনিয়নের মধ্যে, যেটাকে মাইকিং বলে আর কি। তখন থেকেই তখন থেকে জিয়াউর রহমান সাহেবের সাথে ওনার মিটিং দেখে ওনার প্রতি একটা আমার একটা চলে আসে, আকর্ষণ চলে আসে। এবং বিভিন্ন সময় টেলিভিশনে দেখতাম দেশের রাষ্ট্রপতি হয়ে তিনি নিজ হাতে মাটি কাটতেন, নিজ হাতে। এই অনুপ্রেরণা থেকে কি আপনি কৃষক দলের রাজনীতিতে যুক্ত হয়েছেন কি? আমি বলছি তো, তখন আমি ক্লাস 8-এ পড়ি। ওই সময় আমাদের এখানে কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের সভাপতি ছিলেন মরহুম ইসমাইল হোসেন সিরাজি, সাধারণ সম্পাদক ছিলেন মরহুম গিয়াসউদ্দিন। আমি তখন একটা স্কুল পর্যায়ে কিন্তু কমিটি হইতো। আমি বড়িবাড়িয়া কিউন ইনস্টিটিউশনের ছাত্র। তো ওই গিয়াস ভাই সেক্রেটারি, উনি একদিন আমাদের প্রোগ্রামে এসে স্কুলে এসে আমাদের একটা কমিটি করে দেয়। ওই কমিটিতে আমি ফার্স্ট জয়েন্ট কনভেনর। তখন সদস্য সচিবের এইটা ছিল না, প্রভিশনটা ছিল। তারপরে 1985 সালে আমি কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক। ওই কমিটির সভাপতি ছিলেন জনাব হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক ছিলেন জনাব হুমায়ুন কবির খান। তারপরে 1987 সালে আমি নির্বাচনের মাধ্যমে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হই এবং জনাব হুমায়ুন কবির খান সভাপতি হন। 1989 সালে আমি নির্বাচনের মাধ্যমে কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের সভাপতি হই এবং সাধারণ সম্পাদক হন সদ্যপ্রয়াত জনাব সিরাজুল ইসলাম বকশী লিটন। 1990 সালের 20 জানুয়ারি আমাদের কালিয়াকৈর ডিগ্রি কলেজ, এখন বিশ্ববিদ্যালয় কলেজে রূপান্তরিত হয়েছে, এই কলেজের আমি ভিপি নির্বাচিত হই। তার আগে 87 সালে আমাদের কালিয়াকৈর ডিগ্রি কলেজের নির্বাচনে হেলাল ভাই এবং আবু বকর সিদ্দিক ভাই, ওনারা ভিপিজিএস এবং আমি এজিএস পদে নির্বাচন করি ওই পরিষদে। তখন আমি 3 ভোটে হেরে যাই। পরবর্তী সময়ে আমি ওই কলেজে ভিপি হই। এর মধ্যে জেলা ছাত্রদলের বিভিন্ন দায়িত্ব পালন করি। তারপরে আমি ছাত্র রাজনীতির পাশাপাশি আমি একজন ব্যবসায়ী, আমার বাবাও একজন ব্যবসায়ী ছিলেন, পাশাপাশি আমি ব্যবসা করে আসছি। আমি পরবর্তী সময়ে আমি যে ইউনিয়নের আমার বাড়ি, ওই ইউনিয়নের চেয়ারম্যানও নির্বাচিত হয়েছিলাম। আর তারপরে বিভিন্ন পর্যায়ে, যেমন কালিয়াকৈর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক, অবিভক্ত গাজীপুর জেলার জয়েন্ট সেক্রেটারি, মাত্র সদ্য বিলুপ্ত যে কমিটি, এই কমিটির আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম জেলা বিএনপির। বর্তমানে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করছি। নির্বাচনটা একটা দেশের ভালো নির্বাচিত প্রতিনিধি হলে দেশটাও ভালোর দিকে যায়। আপনার সঙ্গে আমরা আরও আলোচনা করব। আমরা একটু তরিকুল ইসলাম ভূঁইয়ার সঙ্গে একটু কথা বলতে চাই। যে তরিকুল ইসলাম ভূঁইয়া, আপনি জনতার অধিকার পার্টি গঠন করেছেন, আগামী নির্বাচনে আপনার দলের প্রস্তুতি কেমন? আমি প্রথমে এশিয়ান টেলিভিশনের কর্তৃপক্ষ এবং সহকর্মীদেরকে ধন্যবাদ জানাই আজকে আমাকে এই অনুষ্ঠানের একজন অতিথি হিসাবে আমন্ত্রণ করার জন্য। প্রথমে আমি যদি বলি, জনতার অধিকার পার্টি একটি অনিবন্ধিত রাজনৈতিক দল, কিন্তু গত মাসের
একটি তারিখে আমাকে হাইকোর্ট শুনানি করেছি, নির্বাচন কমিশনকে যাচাই করে নিবন্ধন দেওয়ার জন্য একটি রায় প্রদান করেছেন, যদিও রায়টি এখন আমার হাতে আসেনি। প্রথম কথা হচ্ছে, আমাদের যে রাজনৈতিক দল 300 আসনে প্রার্থী দেওয়ার মতন আসলে আমাদের অনেক ক্যাপাসিটি নেই। আমাদের রাজনীতিবিদদের হচ্ছে, যখন আপনি মাইক্রোফোনের সামনে আসবেন, ভিন্ন ভিন্ন ভাষায় ভিন্ন ভিন্ন কথা বলে মানুষকে বা জনগণকে আকৃষ্ট করার চেষ্টা করে। আমি কিন্তু জনগণকে আকৃষ্ট করার চেষ্টা করি না। আমি যতটুকু পারবো ততটুকু বলবো। বাংলাদেশে জনতার অধিকার পার্টি যদি কোনো প্রতীক না থাকে, তাহলে 1 থেকে 120টি আসনে প্রার্থী দেওয়ার ক্যাপাসিটি রাখে, ইনশাল্লাহ রাখবে। কারণ সেখানে আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে শুভাকাঙ্ক্ষী আছে, দীর্ঘ রাজনৈতিক জীবনে বন্ধুবান্ধব আছে, সহকর্মীরা আছে। 120টি আসন পর্যন্ত হয়তো আমি প্রার্থী দিতে পারবো। কিন্তু যেখানে রাজনীতির যে জোটের বা ভিন্ন ভিন্ন সমীকরণ শুরু হয়েছে, শেখ হাসিনা বিরোধী আন্দোলনে আমরা যে পরিমাণ ভূমিকা রেখেছি, যে পরিমাণ অর্জন করেছি, 28শে অক্টোবরের পরে আমাকে রাস্তার উপর থেকে মিছিল থেকে গ্রেপ্তার করে ডিবি পরিচয়ে সাদা পোশাকের পুলিশ আমার উপর যেভাবে মানসিক টর্চার করেছে, শারীরিক টর্চার করেছে, আসলে 5 আগস্টের পরে আমরা সবাই মিলে যেটুকু চেয়েছিলাম, একটি সমঝোতার ভিত্তিতে আমরা একটা সুন্দর রাষ্ট্র গঠন করব, সংস্কার করব, যাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে তারা আমাদেরকে সহযোগিতা করবে, আমরা সবাই মিলে তাকে সহযোগিতা করব। কিন্তু 5 আগস্টের পরে যেটি হয়েছে সেটি হচ্ছে কি, আমরা সবাই বিভক্ত হয়ে, ছোট বড় সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন বিভক্ত হয়ে আমরা কি করেছি, ক্ষমতার জন্য আমরা দেউলিয়া হয়ে পড়েছি। কিন্তু এই গত 15 বছর আপনার শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে আমরা সবাই যেভাবে সোচ্চার ছিলাম, যেভাবে জুলুম নির্যাতন সহ্য করার পরেও আমরা একত্রিতভাবে কাজ করেছি। কিন্তু আপনি দেখেন 5 তারিখের পরে তরিকুল ইসলাম ভূঁইয়া ভাই, আমরা একটু ভিপি ইব্রাহিম ভাইয়ের সঙ্গে একটু কথা বলতে চাই এই বিভক্তির বিষয়টি নিয়ে। যে তিনি বললেন যে যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি যে ছিল তার মধ্যে বিভক্তি হয়েছে, অনেক ক্ষেত্রে দেখা গেছে যে বিএনপি বা আপনার যে দল তার মধ্যেও বিভক্তি সৃষ্টি হয়েছে। তো এক্ষেত্রে এই বিভক্তির প্রতিরোধের জন্য বা এই ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে একত্রিত করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? বিএনপির মধ্যে আপনি যেটা বলছেন যে বিভক্তি, আমি এটাকে বিভক্তি বলবো না। এখানে প্রতিযোগিতার কারণে হয়তো আমরা এক একজন এক একভাবে কথা বলি, আমরা একটু একজনকে টপকে সামনে যেতে চাই, এই জন্য বিভিন্ন জনের বিভিন্ন কথা বলি। বিএনপির মধ্যে কোনো বিভক্তি নাই। বিএনপি জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। বিএনপিকে জাতীয় পার্টি, আওয়ামী লীগ বিভিন্নভাবে ভাঙার চেষ্টা করেছে, কিন্তু তাতে লাভ হয় নাই। ফ্যাসিস্ট যেইভাবে চেষ্টা করেছিল তাতেও লাভ হয় নাই। তো আমি মনে করি বিএনপিকে ভাঙার কোনো সুযোগ নাই। এত অত্যাচার, নির্যাতন, গুম খুনের পরেও বিএনপির কোনো নেতা কিন্তু দল পরিবর্তন করে নাই। তো আজকের যে পরিস্থিতি, নির্বাচন আসছে, নির্বাচন অনেকে আমরা নির্বাচনে প্রার্থী হওয়ার তো দোষের কিছু না, প্রার্থী হইতেই চাইতেই পারে, একটা স্বপ্ন থাকতেই পারে যারা রাজনীতি করে। তো এটা যখন মার্কা দিয়ে দেওয়া হবে বা টিকিট দিয়ে দেওয়া হবে, সব ঠিক হয়ে যাবে। ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্যটা ছিল 5 আগস্টের আগে, 5 আগস্টের পরে কিন্তু দেখা যাচ্ছে সেই ঐক্যে অনেকটাই ফাটল ধরেছে। তো সেক্ষেত্রে আপনার কি করা উচিত বলে মনে করেন যে এই ঐক্যটা ধরে রাখার ক্ষেত্রে? ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য ছিল, সেই ঐক্যের মধ্যে একটা গ্রুপ একা একা বড় হইতে চায়, গোপনে গোপনে বড় হইতে চায়। এই জন্যে তারা এই সরকারকে বিভিন্নভাবে মানে মিসগাইড করে সরকারের সময়কে আরও প্রলম্বিত করবার যে চেষ্টা করেছে, সেই কারণে কিছুটা ভাটা পড়েছে। আমি বলবো না যে ভাটা পড়ে নেই, কিন্তু এরা এক এক সময় এক এক কথা বলে এবং তাদের সাথে সুর মিলাই হলো যে আমি যে কথাটা বললাম, যে গোপনে যারা বড় হইতে চায়, একা একা বড় হইতে চায়, তারা দীর্ঘদিন এই বিএনপির কুলে পিঠে থেকে বড় হয়েছে, শক্তিশালী হয়েছে। তো তাদের মূল কারণটা হচ্ছে তারাও এটাও বুঝে যে তারা ক্ষমতায় যেতে পারবে না। আমি ভেঙেই বলি, জামাত ইসলাম ক্ষমতায় যেতে পারবে না, কিন্তু যেহেতু ক্ষমতায় যেতে পারবে না, এখন যে সুযোগ সুবিধা ভোগ করতেছে তারাই সবচেয়ে বেশি সুযোগ সুবিধা ভোগ করতেছে। সুতরাং ক্ষমতায় যাইতে না পারলে যদি আর কিছুদিন থাকা যায়, যেমন পরীক্ষায় যদি প্রিপারেশন ভালো না থাকে, পরীক্ষাটা পিছিয়ে দিলেই তো ভালো হয়। জি, আপনার সঙ্গে আবার আলোচনায় আসবো। আমরা একটু
তরিকুল ইসলাম ভূঁইয়ার সঙ্গে কথা বলতে চাই যে আপনার যে এলাকা, আপনি যেখান থেকে ভোট করতে চাচ্ছেন সেটি হচ্ছে ফেনী 2 আসন। ফেনী 2 আসনে কি কি সমস্যা আপনি চিহ্নিত করেছেন এবং সেগুলো থেকে উত্তরণের জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, নিশ্চয়ই এগুলো নিয়ে আপনি থিসিস করেছেন বা অ্যানালাইসিস করেছেন। দেখেন, ফেনী 2 আসন 12টা ইউনিয়ন নিয়ে 2 আসন গঠিত হয়েছে। আপনি দেখেন বাংলাদেশের 300 আসনের ভিতরে প্রায় 290 আসনে বিএনপি, জামাত বা অন্যান্য প্রার্থীরা যারা গ্রিন সিগন্যাল পেয়েছেন প্রচার প্রচারণায় অংশগ্রহণ করেছেন। শুধু ব্যতিক্রমী একটি আসন আমার চোখে পড়েছে, সেটি হচ্ছে ফেনী 2 আসন। সেখানে এখন পর্যন্ত কাউকে সরাসরি গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি এবং কোনো প্রার্থী এখন পর্যন্ত জোরালোভাবে ফেনী 2 আসনে নির্বাচন করার প্রস্তুতি মনে মনে নিয়েছে, গোপনে নিয়েছে, কিন্তু প্রকাশ্যে এখনও কেউ মুখ ফুটে বলতে পারছে না। আমি যদি আপনাকে বলি, এই নির্বাচনে ফেনী 2 আসনের এমন একজন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে বা এমন একজন প্রার্থী, এমন একজন জনপ্রতিনিধি ওখানে এমপি হবে যেটি ফেনীর মানুষ কখনো কল্পনা করেনি এবং ফেনীর বড় বড় রাজনীতিবিদদের টপকে। যেহেতু আপনার দলের এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয়নি, তো সেক্ষেত্রে আপনার দল কি অন্য কোনো দলের সঙ্গে জোটে যাওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা আপনার? দেখেন, আমি জোটের রাজনীতির থেকে ব্যক্তি রাজনীতিটাকে পছন্দ করি। আমি ব্যক্তি কতটুকু ভালো হয়ে, কতটুকু আমার কর্ম দিয়ে মানুষের কাছে পৌঁছাতে পারবো, সেটা নিয়ে আমি কাজ করি। আমি জোটের রাজনীতি গিয়ে জোটের ভোট পেয়ে নির্বাচিত হতে চাই না। আমি চাই যদি আমার যোগ্যতা থাকে, আমার অর্জন থাকে, আমার কর্ম ভালো থাকে, আমি জনগণের কাছে কাছে গিয়ে যদি 20টা ভোটও পাই, তাও আমি নিজেকে মনে করব যে আমি 20 জন মানুষের সেবক হয়েছি। কিন্তু আমি জোটের মাধ্যমে গিয়ে ভোটের বিপ্লব ঘটিয়ে এমপি হয়ে এই সাধারণ মানুষকে প্রতিনিয়ত ধোঁকা দিতে পারবো না। গত 54 বছর আমরা সাধারণ মানুষকে, জনগণকে আমরা ধোঁকা দিয়ে যাচ্ছি। যদি আমি 5 আগস্টে বা জুলাই আগস্টের কথা বলি, এই জুলাই আগস্টে আপনি দেখেন যতগুলো মানুষের জীবন গিয়েছে, যতগুলো ছাত্রের প্রাণ গিয়েছে, রাস্তাঘাটে যত মানুষ আহত হয়েছে, দেখেন বড় কোনো পলিটিশিয়ান এখানের ভিতরে পড়ে নাই, বড় কোনো রাজনৈতিক নেতার ছেলে কিন্তু ওখানে জীবন দেয় নাই, কাজে সাধারণ মানুষ দিয়েছে। তাহলে 5 আগস্টের পরে এই সাধারণ মানুষের জন্য অন্তর্বর্তীকালীন সরকার কি করেছে? আর যারা বর্তমানে 5 আগস্টের পরে জামাত বলেন, বিএনপি বলেন বা অন্যান্য রাজনৈতিক বলেন, যারা লুটপাট, কেউ চাঁদাবাজি করছেন, কেউ টেন্ডারবাজি করছেন, কেউ শিক্ষা বাণিজ্য করছেন, কেউ মন্ত্রণালয় বাণিজ্য করছেন, তারা জনগণের জন্য কি করছে বলেন? আমি একটু জোটের রাজনীতির বিষয়ে একটু ইব্রাহিম ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই। ইব্রাহিম ভাই, বিগত দিনে জামায়াত ছিল আপনাদের জোটের সঙ্গী এবং দীর্ঘদিন তাদের সঙ্গে আপনারা রাজনীতি করেছেন এবং তাদের নিয়ে নির্বাচন করেছেন। আসন্ন নির্বাচনে তারা আপনাদের প্রতিপক্ষ, বিষয়টি কি অস্বস্তি তৈরি করতে পারে কিনা? না, জোট ইস্যুভিত্তিক জোট হয়। জামাত স্বাধীনতা বিরোধী, তারা সংস্কারের কথা বলে, অথচ তারাই কিন্তু জাতির কাছে এখন পর্যন্ত এই বিষয় নিয়ে তারা কোনো ক্ষমা চাওয়া বা যা করে এটা কিন্তু করেনি। আর জোটের রাজনীতি আমরা ছোটোবেলায় পড়েছি, 10 মিলে করি কাজ, হারিয়ে দিতে নাহিলাজ। সুতরাং জোটের রাজনীতি তো খারাপ কিছু না, আর জোটবদ্ধ হইতেই হবে এমন তো কিছু না। আপনার সাথে আমার একটা বিষয়ে জোট হবে, কিন্তু সেটা যদি ইস্যুতে না মিলে, ইস্যুতে যদি বিপরীত হয় আপনার আর আমার, তখন তো সেটা জোট হবে না। তো আজকে উনি 2টা কথা বলেছেন, তরিকুল ইসলাম সাহেব, যে বিএনপি 290টা আসনে এই করে দিছে আর এমপি হইলেই তারা যা ইচ্ছা তাই করে। এটা কিন্তু প্রমাণ হয়েছে। এমপিটা এটা হলো গদ বাঁধা কথা। বিএনপির কিছু আসনে যেখানে প্রতিদ্বন্দ্বিতা নেই সেখানে গ্রিন সিগন্যাল দেওয়া আছে। এই কথাটা মাঠে আসার পরে কিন্তু আমাদের প্রিয় নেতা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রিজভী আহমেদ, উনি কিন্তু সাংবাদিক সম্মেলন করে বলেছে বিএনপি কাউকে গ্রিন সিগন্যাল ওইভাবে দেয় নাই। জি, আপনি নিশ্চয়ই আপনার এলাকায় যেটি হচ্ছে আপনি ভোট করতে চাচ্ছেন বা যেখান থেকে মনোনয়ন প্রত্যাশী গাজীপুর, আমি এখানে একটু যোগ করতে চাচ্ছি, যে আমার ভাইয়ের সাথে আমি একটু যোগ করতে যাচ্ছি। ধরেন গোপনের রাজনীতি, আসলে গোপনের রাজনীতিটা কি, এই বিষয়টি আসলে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার আজও মানে এখনো খোলামেলা কোনো কিছু প্রকাশ পায়নি। যদি বলেন জামাত ইসলাম দীর্ঘ 2001 সাল থেকে এই 2025 সাল 24 সাল পর্যন্ত একেবারে 24 বছর বিরোধী দলের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে যেভাবে হোক তারা আন্দোলন সংগ্রাম করে বিএনপির সাথে একত্রিত কাঁধে কাঁধ মিলিয়ে
কাজ করেছে। এটা হচ্ছে দীর্ঘ 24 বছর একটা না, কিন্তু জামাত ইসলামের ইতিহাসে কখনো একসাথে এতদিন কোনো ব্যক্তির সাথে বা কোনো জোটের সাথে ছিল বলে আমার মনে হয় না। কিন্তু 24 বছর মানে একটু অতীত ভুলে বর্তমানে আসি, আমি বর্তমানে আসতেছি। বর্তমানে 2 যুগ যদি আমরা একসাথে কাজ করতে পারি, 5ই আগস্টের পর কেন আমাদের বিরুদ্ধে এই বড় দুটি রাজনৈতিক দলের ভিতরে কোন ইস্যুতে পাটল ধরেছে, কি কারণে ধরেছে, কোন স্বার্থ সংশ্লিষ্টতার কারণে ধরেছে, এটি আপনাকে আমাকে প্রত্যেকটি মানুষকে বুঝতে হবে। আর এই পাটলের কারণে কিন্তু আপনি দেখবেন সাধারণ মানুষের ভিতরে যেমন ছিল নৌকা তার প্রিয়, ধানের শীষ তার প্রিয়, দাড়িপাল্লা তার প্রিয়, কিন্তু এখন মানুষ কিন্তু ধানের শীষ বলেন আর দাড়িপাল্লা বলেন দুজনের ভিতরে কিন্তু পার্থক্য খুঁজতেছে, যেহেতু মাঠে নৌকা। তরিকুল ভাই, সামনে আসছে 13দশ জাতীয় সংসদ নির্বাচন, তো আমি আপনাকে আরেকটি বিষয় যোগ করি না, আমি আমার ভাইয়ের সাথে একটি বিষয় যোগ করি। আগে আমরা 5ই আগস্টের আগে কিন্তু 14 দলের মহাজোট সরকারের বিরুদ্ধে আমরা কিন্তু 100টা বলেন, 500 বলেন, 50টা রাজনৈতিক সংগঠন বলেন, একসাথে আমরা পেশিবাদী বিরোধী আন্দোলন করেছি। আমরা অনুষ্ঠানের সময় আমি একটু শেষ সীমিত এবং অনুষ্ঠানের সময় আমি আপনাকে একটু শেষ করে দিচ্ছি। একটু আপনাদের যে নির্বাচনী এলাকা, সেই নির্বাচনী এলাকা সম্পর্কে আমরা একটু জানতে চাই যে ফেনী 2 আসনে আপনার প্রচার প্রচারণা কেমন চলছে এবং আমরা সেক্ষেত্রে কি কি পদক্ষেপ নিচ্ছেন? ফেনী 2 আমি এখনো কোনো প্রচার প্রচারণা অংশগ্রহণ করিনি। আর যদি এরকম রাজনৈতিক কালচার থাকে, প্রতিদ্বন্দ্বী বলেন, প্রতিদ্বন্দ্বী ভালো, যদি বলেন প্রতিপক্ষ এবং প্রতিহিংসা থাকে, তাহলে আমি নির্বাচন না করার পরিকল্পনা নিচ্ছি, কারণ নির্বাচন করে জনগণকে ধোঁকা দিতে পারবো না। আমরা একটু ইব্রাহিম ভাইয়ের কাছে জানতে চাইব। ইব্রাহিম ভাই, আপনি গাজীপুর 1 আসন থেকে মনোনয়ন প্রত্যাশী, গাজীপুর 1 আসনে আপনার প্রচার প্রচারণা কেমন, বা আরো কে কে আপনার ছাড়াও মনোনয়ন প্রত্যাশা করছেন এবং তাদের থেকে আপনি কতটুকু এগিয়ে আছেন বলে মনে করছেন? আমি আপনার মাধ্যমে, এশিয়ান টিভির মাধ্যমে, আমার গাজীপুর 1 আসন কালিয়াকুর কোনাবাড়ি নিয়ে গঠিত এই আসনের সম্মানিত জনসাধারণ, ভোটারবৃন্দ সকলকে, আমার মুরব্বিয়ান মা বোনেরা সকলকে আমি আপনার মাধ্যমে সালাম জানাই এবং আমি ওনাদেরকে অভিনন্দন জানাই। সামনে নির্বাচন, যাকে দিয়ে কাজ হবে বা জনগণ ভালো মনে করবে, আমি মনে করি যে তাকেই পছন্দ করে নেওয়ার অধিকার তাদের রয়েছে। আমাদের নেতা জনাব তারেক রহমান কিন্তু একটি কথা বলেছিলেন আন্দোলন চলাকালীন সময়, আমাকে আপনার ভোট দিতে হবে এমনটি নয়, আপনি আমার হাতকে শক্তিশালী করুন, আমি আপনার ভোটের অধিকার ফিরিয়ে দেব। তো ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি, ভোট নির্বাচন হবে, এখন ওনারা যাকে ভোট দেয়। আমার ব্যক্তিগত এটা হচ্ছে যে আমি 18 সালেও দলের কাছে নমিনেশন চেয়েছিলাম। দীর্ঘদিন রাজনীতি করি, আন্দোলন সংগ্রামে যে ভূমিকা রেখেছি দলটা দেখেছে, এবং আন্দোলনের সময় আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব আমাকে ফোন দিয়েছিলেন, কথা হয়েছে। সমস্ত বিবেচনায় দল যদি আমাকে মূল্যায়ন করে আলহামদুলিল্লাহ, যদি মূল্যায়ন নাও করে তাতেও আলহামদুলিল্লাহ। প্রচার প্রচারণা চলছে, বিলবোর্ড, গেট টেট সমস্ত কিছু হচ্ছে। তো সেখানে যদি আমি মনোনয়ন পাই আলহামদুলিল্লাহ আমি কাজ করব, আর যদি না পাই, যিনি মনোনয়ন পাবেন আমার ওই বিলবোর্ডে আমার ওই সরিয়ে, ব্যানার সরিয়ে তারটা লাগিয়ে দিব। যে আপনি যেহেতু মনোনয়ন চাচ্ছেন, নিশ্চয়ই আপনি আপনার এলাকার সমস্যাগুলো চিহ্নিত করেছেন বা সেগুলো কিভাবে উত্তরণ করতে হবে সেটিও অ্যাড্রেস করেছেন। আমাদের এলাকার যে সমস্যা, এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাদক, বড় সমস্যা হচ্ছে চাঁদাবাজি, সন্ত্রাসী, লুটতরাজ, এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এবং আমি জনগণের কাছে আমার অঙ্গীকার, যদি আল্লাহ চাহে তো আমি নির্বাচিত হতে পারি, আল্লাহ যদি নির্বাচিত করায়, তাহলে অবশ্যই এগুলোকে নির্মূল করব। ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি এগুলোকে নির্মূল করব। এবং এই আপনার কি বলে যে শিক্ষা প্রতিষ্ঠানে অভূতপূর্ব, শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন করব, রাস্তাঘাট এগুলোকে করব এবং বেকার সমস্যা দূর করার জন্য আমি ভাই গাজীপুর 1 আসন যেটি হচ্ছে কালিয়াকোর কোনাবাড়ি, এই অঞ্চলটি বেশ শিল্পাঞ্চল এবং এইখানে চাঁদাবাজির বেশ বড় একটা সমস্যা রয়েছে বলে আমরা খবর পেয়েছি। তো সেই ক্ষেত্রে আপনি কি এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিয়েছেন? এখন পর্যন্ত তো আমাদের তো ওই পর্যায়টা আসে নাই। 17 বছর ছিল ফ্যাসিস্ট, এখন ইন্টারিম গভর্নমেন্ট তারা কাজ করতেছে, এখন তো বিএনপি পাওয়ারে না। যদি বিএনপি পাওয়ারে থাকতো, দেখেন বিএনপিকে কীভাবে ব্লেম গেম বলতে একটা শব্দ আছে, বিএনপিকে ব্লেম গেমে ফেলানো হচ্ছে। এই যে মামলা মোকদ্দমা হয়েছে, একটা মামলা তো বিএনপি করে না, বিএনপি তো প্রশাসনে না, কিন্তু এগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে যে এটা আপনার দলের মধ্যে অনেকেই আছেন যারা এসব অপকর্মে লিপ্ত হচ্ছেন।
আমি একেবারে সরাসরি না করব না যে করে নাই, কিন্তু যা না করেছে, যদি একটা করেছে 1 লক্ষ গুণ বেশি প্রচার হয়েছে। বিএনপি একটি বৃহৎ দল। এই ধরনের প্রচারণা কেন হলো? যে ওই যে বললাম ব্লেম গেম দিয়ে কেউ করতে চায়, মানে নিজের স্বার্থই করতে চায়, মানুষকে ভুল বুঝাইতে চায়। আপনি দেখেন অতীতে তারেক রহমান সাহেব সম্পর্কে কত বলা হয়েছে, দুর্নীতি করছে, একটা পয়সার দুর্নীতি কিন্তু তাকে বের করতে পারে নাই। হাজার হাজার কোটি টাকা খরচ করা হয়েছে তারেক রহমান সাহেবের দুর্নীতি প্রমাণ করার জন্য। আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছ থেকে তো কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে এইসব অপকর্মে যেন কেউ লিপ্ত না হয়, তারপরে অনেকে লিপ্ত হচ্ছে। এর কারণটা কি মনে হয়? এর কারণ হচ্ছে প্রশাসনের শৈথিল্যতা। বিএনপি যাদেরকে বহিষ্কার করছে, প্রশাসন কি করে, তাদের কাজটা কি? আপনি দেখেন 111-এর সময় যেভাবে অস্ত্র উদ্ধার হয়েছে, এবার হইল না কেন? ওই গণভবন থেকে আমাদেরকে দেখাইলো কি হাত বদল হচ্ছে না, চিতল মাছ, আর হইলো আরেকটা জানি কি দেখাইলো, যাই হোক ওটা বললাম না আমি। কিন্তু সেখানে তো অনেক অস্ত্র শস্ত্রও ছিল, সেগুলো কি হলো? অনেক থানা লুট হয়েছে, অনেক মানে আপনার কি বলে যে ফরেস্ট ডিপার্টমেন্টের অস্ত্র, যেমন আমার চন্দ্রা রেঞ্জ অফিসের অস্ত্র লুট হয়েছে। কোথায় গেল সেই অস্ত্রগুলা? কেন সেনাবাহিনীর এই শৈথিল্যতা? কথা বলতে গেলে তো অনেক কথা চলে আসে। শেষ দিকে চলে এসেছি, আমরা একটু তরিকুল ইসলাম ভূঁইয়া ভাইয়ের কাছে জানতে চাইবো যে 13দশ জাতীয় সংসদ নির্বাচন, এটা নিয়ে আপনার পরিকল্পনা কি, বা এই নির্বাচনটা কেমন হবে বলে মনে করছেন? আমি যদি বলি, জাতীয়তাবাদী দল বিএনপি একটি বড় বৃহৎ রাজনৈতিক দল, সংগঠন, এটি অস্বীকার করার সুযোগ নেই। তবে 5 আগস্টের পরে দলের কিছু চিহ্নিত বা নন চিহ্নিত কিছু লোকের কর্মকাণ্ডের কারণে বিএনপি তার জনপ্রিয়তা, যদিও বলে তারা অনেক জনপ্রিয়তার তুঙ্গে আছে, আমি বলি কিছু নেতাকর্মীর কারণে, সবাই না, কিছু নেতাকর্মীর কারণে, হাইব্রিডের কারণে তাদের জনপ্রিয়তা হারাচ্ছে। এবং বাংলাদেশের যদি একেবারে ক্লিন পেয়ার ইলেকশন দেন, আমি মনে করি অনেক জায়গায় বিএনপির জামানতও হারাবে, আমি মনে করি। কেন? তার কর্মকাণ্ডের কারণে। আমি যদি বলি আপনাকে যে আমি গত 15 বছর যে আন্দোলন সংগ্রাম, যে জেল জুলুম নির্যাতন খেটেছে, এটা আমার মুখের ভাষা না, এটি আপনার সোশ্যাল মিডিয়াতে আপনি দেখবেন। আমার নিজ উপজেলা ফেনী 1 আসন পরশুরাম, ছাত্রদল, যুবদল, বিএনপির আমার স্টেজে হামলা করেছে, আমার উপর তারা হামলা করেছে, গত 2 মাস আগের ঘটনা। এটি বিএনপি সেন্ট্রালকে আমি অবগত করেছি, ওখানকার লোকাল বিএনপিকে অবগত করেছি, জেলা বিএনপিকে অবগত করেছি, যেন আমাদের দেখার কেউ নেই। কাজে এই হরিলুট যদি বিএনপি স্ট্যান্ডিং কমিটিরা যদি বন্ধ যদি না করেন, তাহলে জনপ্রিয়তা হারাবেন। অসংখ্য ধন্যবাদ তরিকুল ইসলাম ভূঁইয়া ভাই। জি, আলহাজ ভিপি ইব্রাহিম ভাই, আপনি যদি কিছু বলতে চান যে 13দশ জাতীয় সংসদ নির্বাচন আসলে কেমন হবে, এবং আপনার দলের বিরুদ্ধে উনি বেশ কিছু অভিযোগ করেছেন, তো সেক্ষেত্রে আমি এটা খুব ভাবেই বলতে চাই, নিজেকে দিয়ে একটি দলকে বিবেচনা করা যাবে না। আমি আমাকে দিয়ে যদি মানে অন্য একটা বৃহৎ দলকে বিবেচনা করি, সেটা কিন্তু ভুল হবে। উনি হয়তো ওনার এলাকায় যাইতে পারে না, এই জন্য বলে যে বিএনপি জামানত হারাবে। আমি যদি প্রশ্ন করি কোন আসনে বিএনপি 300 আসনে জামানত হারাবে, দেখবেন উত্তর দিতে পারবে না। সুতরাং এই ধরনের মুখস্থ আমি বলছি না, আমি বলছি আপনাকে যদি পেয়ার ইলেকশন হয়, কিছু লোকের বা কিছু নেতা কর্মীর কর্মকাণ্ডের কারণে, আমি পুরো দলকে আপনি চাপাই দিই নাই, আমি বিএনপিকে দোষারোপ করি নাই। আপনাদের সমস্যাটা হচ্ছে এক জায়গায় ইব্রাহিম ভাই, যে আপনারা প্রত্যেকটা বিষয়টাকে পজিটিভ না নিয়ে এটাকে নেগেটিভ নিচ্ছেন কেন? আপনাদের দোষগুলো চিহ্নিত করুন। আরে ভাই, আমার উপর যখন হামলা করা হয়েছে, আমি আপনাদের সহযোদ্ধা ছিলাম, রাজনৈতিক করার জন্য আপনার দলের লোকজন আমার উপর হামলা করেছে কেন? তাহলে এটা কি জনগণ দেখছে না? বিএনপি ক্ষমতা আসলে কি করবে? ব্যক্তিগত বিষয়টা তো কেন ব্যক্তিগত? রাজনৈতিক বিষয় ব্যক্তিগত কেন? একটা স্টেজে পলিটিক্যাল প্রোগ্রাম হচ্ছে কি, এটা ব্যক্তিগত প্রোগ্রাম হতে পারে? বালুমহলকে কেন্দ্র করে, আমার এখানে পরশুরাম বালুমহল আছে, বালুমহলকে কেন্দ্র করে আমি যেহেতু জাতীয় পর্যায়ে পলিটিক্স করি, আমাকে কেন্দ্র করে আমার উপর হামলা করা হয়েছে। কই আমার এই মামলা করছি, ওসিকে তারা ধমক দিয়েছে, বদলি করে দিব, ওসি কোনো পদক্ষেপ নিচ্ছে না, এসপি কোনো পদক্ষেপ নিচ্ছে না, লোকাল বিএনপিকে বলছি, বিভাগীয় বিএনপিকে বলছি, কোনো ব্যবস্থা নেই। এই যদি আপনাদের বিচার হয়, আপনি একটা দলের প্রধান, হ্যাঁ, আপনি কেন এটা করতে পারেন না? হ্যাঁ, এটা আমার ব্যর্থতা মনে হয়। আপনি বৃহৎ রাজনৈতিক দল, আপনি অনেক ক্ষমতা, আপনি বড় করে করেন, সেটাকে জাতীয় পর্যায়ে নিয়ে আসেন। হ্যাঁ, এবং আপনি চাইছিলাম যে আমাদের ঘরোয়াভাবে করি, অসংখ্য ধন্যবাদ। আমার থেকে বেশি যে কেউ খাটে নাই, আমার থেকে ডিবিআরএর কেউ হয় নাই। তরিকুল ইসলাম ভূঁইয়া কি মূল্যায়ন করছে? মূল্যায়ন করছে তুচ্ছ তাচ্ছিল্য করে দলগুলোকে আপনারা ব্যবহার করছেন। সার্জিস বা নাহিদদের মতো আপনারা উপদেষ্টা উচিত ছিল। কেন আপনারা তুচ্ছ তাচ্ছিল্য করে মানুষকে ব্যবহার করেন, মানুষকে মূল্যায়ন করেন না?
কেন কি ক্ষমতা কারো চিরস্থায়ী না, 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 ক্ষমতা আসবে না, ক্ষমতা চলে যাবে। মূল্যায়ন করবে? তরিকুল ইসলাম, কি? তরিকুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, BNP বিএনপি যদি ক্ষমতা না থাকে হ্যাঁ। আপনি আমাকে এটুকু বলেন যে স্কুল কমিটির সভাপতি কারা তরিকুল হচ্ছে, ভাই, মাদ্রাসার সভাপতি কারা হচ্ছে, আমরা ব্যবসায়ী কমিটির সভাপতি কারা হচ্ছে, দেখেন আপনি জেলা উপজেলায় আহা, ইব্রাহিম ভাই, কেন এটা বলেন আপনারা? কোনটা? তরিকুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। কোনটা আমরা বলেন? অনুষ্ঠান আমার শেষ থেকে বেশি পর্যন্ত- পরিশ্রম কে করেছে? এই আপনি উত্তেজিত হন কেন? ইব্রাহিম ভাই, আমি উত্তর আমার থেকে পরিশ্রম কে করেন? আপনি দেখেন। গলাবাজি করে তার রাজনীতি হয় না না না, গলাবাজি না। ভাই, আমরা আপনারা শেষ পর্যন্ত 28 অক্টোবর চলেছি। পরে তরিকুল ভাই, ঢাকা আমরা পৌরসভা ময়দানে শেষ পর্যন্ত বিএনপি রাজপথে চলেছি। নামে নাই। আমরা যারা ছোট ছোট দল ছিলাম এই সকল- আমাদের জীবন দিয়ে আমরা নেমেছিলাম, এই সকল আমরা চাপাবাজি আন্দোলন বাদ দেন। করেছি, এই মাঠ সকল আমরা চাঙ্গা চাপাবাজি- রেখেছিলাম। এই সকল কিন্তু চাপা- আজকে এই সকল- আপনারা লক্ষ লক্ষ নেতাকর্মী রাস্তায় নেমে তরিকুল ভাই, তুচ্ছ তাচ্ছিল্য করবেন। এই সকল চাপাবাজি বাদ দেন। না, এই না। জন্যে যে তরিকুল BNP ভাই কোনো- আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই কথা বলতে কর্মসূচিতে যায় না, সে 28 অক্টোবরের পরে সবাই লেজ গুটিয়ে পালাইছিল। না, আমরা যারা না, ছোট না, দল না, ছিলাম, না, না। আমরা দর্শক, আমাদেরকে এশিয়ান অবস্থান পলি- থেকে সোচ্চার ছিলাম। আপনি মাঠে ছিলেন না, এই জন্য বিএনপিকে দেখেন। আমি মাঠে দর্শক, ছিলাম, এশিয়ান দেখেন, লোকাল social পলি- দেখেন। আমি শুনেন 28 অক্টোবরের পরে জি। একমাত্র নেতা আমি। তরিকুল ভাই অনুষ্ঠান শেষ হয়ে গেছে। রাজপথ থেকে গ্রেফতার করা হয়েছে। নিজে থেকে আপনারা ঘর থেকে গ্রেফতার হয়েছেন। স্বীকৃতি আমি ঘর থেকে গ্রেফতার, আমি রাজপথ থেকে গ্রেফতার হয়েছি। নিজে নিজে মানে নিজে দর্শক, এশিয়ান লোকাল পলিটিক্স আজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।